2024-এর জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ এক নতুন ভোরের স্বপ্ন দেখেছিল। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার যখন ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেয়, তখন দেশবাসী দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা থেকে মুক্তির আশায় বুক বেঁধেছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই আশার আলো যেন সন্দেহের মেঘে ঠেকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞা সত্ত্বেও সাধারণ মানুষের মনে প্রশ্ন দানা বাঁধছে। ফেব্রুয়ারিতে কি সত্যি নির্বাচন হবে? এই গণশঙ্কার পেছনে রয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ, প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ধীরগতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ। যে জুলাই সনদকে কেন্দ্র করে নতুন বাংলাদেশের রূপরেখা তৈরির কথা ছিল, সেটি এখন রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াইয়ের প্রধান ক্ষেত্রে পরিণত হয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইমের মতে, বড় রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থের চেয়ে নিজের দলীয় স্বার্থকে বড় করে দেখছে। তারা সনদ বাস্তবায়নের পদ্ধতিগত বিতর্ককে সামনে এনে একে অপরের টেক্কা দেওয়ার খেলায় মেতেছে। তিনি মনে করেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে সনদের মূলনীতি যেমন গণভোটের মাধ্যমে এর আইনি ভিত্তি দেয়া বা নির্বাচিত প্রতিনিধিদের দ্বৈত ক্ষমতা নিয়ে বড় কোনো বিরোধ ছিল না, কিন্তু মূল সংকট তৈরি হয়েছে রাষ্ট্র কাঠামো সংস্কারের পদ্ধতি নিয়ে, বিশেষত উচ্চকক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর ব্যবস্থা চালুর প্রশ্নে বিএনপির নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত নিয়ে। জামায়াতে ইসলামীর মতো দলগুলো গণভোটের উপর জোর দিচ্ছে, যা বিএনপি সরাসরি সমর্থন করছে না। এই মতপার্থক্যকে পুঁজি করে প্রতিটি দলই নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা নির্বাচনের আগেই ভোটের মাঠ দখলের নামান্তর। সরকার এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিয়ে এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, যা হাসনাত কাইমের ভাষায় দায়িত্বহীন আচরণ। তার মতে, সরকারের উচিত ছিল অনানুষ্ঠানিকভাবে হলেও বিবদমান দলগুলোকে নিয়ে বসে একটি সমঝোতার পথ বের করা। তা না করতে পারায় যে অচল অবস্থা তৈরি হয়েছে, তার দায় দিন শেষে কিন্তু সরকারকেই নিতে হবে। একদিকে যখন রাজনৈতিক অঙ্গনের চরম অস্থিরতা, তখন সরকারের পক্ষ থেকে বারবার নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হচ্ছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি রাজশাহীতে বলেছেন, সরকার ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর এবং এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। তিনি স্বীকার করেছেন যে দীর্ঘ 16-17 বছর ধরে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় এবং 5 কোটি নতুন ভোটার কখনো ভোট দিতে না পারায় জনমনে কিছুটা শঙ্কা থাকা স্বাভাবিক। তার কথায় সরকারের সদিচ্ছার প্রকাশ ঘটলেও মাঠের বাস্তবতা কিন্তু ভিন্ন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম সমঝোতা ছাড়া নির্বাচন আয়োজন করা হলে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সমঝোতা ছাড়া একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে কোনো একটি বড় দল নির্বাচন বয়কট করতে পারে, যা দেশকে আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিবে। মানুষ সরকারের আশ্বাসে পুরোপুরি বিশ্বাস রাখতে পারছে না, কারণ তারা দেখছে এই ঐক্যের বদলে বিভেদই প্রকট হচ্ছে। তবে রাজনৈতিক অনিশ্চয়তার চেয়েও সাধারণ মানুষের মনে বেশি ভয় সৃষ্টি করেছে দেশের ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনগুলো এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। গোয়েন্দা সংস্থা এসবির রিপোর্ট অনুযায়ী আসন্ন নির্বাচনের জন্য নির্ধারিত 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 67% ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 8,226টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং 20,443টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিসংখ্যানটি ভয়াবহ। এর অর্থ হলো দেশের 2/3 ভোট কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা একটি বিরাট চ্যালেঞ্জ হবে। গোয়েন্দা প্রতিবেদনে নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা, অবৈধ অস্ত্রের ব্যবহার, কালো টাকার ছড়াছড়ির আশঙ্কা রয়েছে। সীমান্তবর্তী ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোকে বিশেষ নজরদারিতে রাখার কথা বলা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়, প্রমাণ হয় যে পরিস্থিতি কতটা নাজুক। যদিও এই আশঙ্কার জবাবে নির্বাচন কমিশন 22টি পদক্ষেপ সম্বলিত একটি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে মোতায়েন, গোয়েন্দা তথ্য বিনিময়, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান এবং সাইবার বুলিং প্রতিরোধ। এই ব্যাপক প্রস্তুতি প্রমাণ করে সংকট কতটা গভীরে। যে নির্বাচন আয়োজনের জন্য এত নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করতে হয়, সেই নির্বাচন ঘিরে মানুষের মনে
ভয় জন্মানোই স্বাভাবিক। যে মানুষ জুলাইয়ের অভ্যুত্থানের পর ভেবেছিল তারা শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তারাই এখন ভোট কেন্দ্রে যাওয়ার নিরাপত্তায় শঙ্কিত। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম ভেবেছিল এবার হয়তো পুরনো ধারার প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর বর্তমান আচরণ তাদের হতাশ করেছে। যে দলগুলো একসঙ্গে ফেসিবাদ পতনের আন্দোলনের শরিক ছিল, তারাই এখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে পরস্পরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে মানুষ মনে করেছিল নির্বাচন হওয়াটা সময়ের ব্যাপার মাত্র, কিন্তু এখন তারাই মনে করছে এই রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার মধ্যে নির্বাচন আয়োজন করা প্রায় অসম্ভব। প্রস্তুতির গতিও বেশ ধীর। জুলাই সনদের মতো একটি মৌলিক বিষয়ে ঐক্যমত না হলে নির্বাচন কোন নীতিমালার ভিত্তিতে হবে তা নিয়েই ধোঁয়াশা রয়েছে। এই সার্বিক পরিস্থিতি মানুষের মনে এই ধারণা জন্মাচ্ছে যে ফেব্রুয়ারির নির্বাচন হয়তো শেষ পর্যন্ত পিছিয়েই যাবে। আর নির্বাচন পিছিয়ে গেলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, তাতে পুরনো ফেসিবাদী শক্তি বা নতুন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এই ভয়ও অমূলক নয়। বাংলাদেশের ভবিষ্যৎ এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে। ফেব্রুয়ারির নির্বাচন তো কেবল একটি ভোট গ্রহণ প্রক্রিয়া নয়, এটি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু রাজনৈতিক দলগুলোর অপরিণামদর্শিতা, অন্তর্বর্তী সরকারের সমন্বয়ের অভাব এবং ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই ত্রিমুখী সংকটে সেই নির্বাচনই আজ অনিশ্চিত। সরকারের মুখে যতই দৃঢ়তার কথা হোক না কেন, যতক্ষণ না সমঝোতার মাধ্যমে একটি ন্যূনতম স্থিতিশীল পরিবেশ তৈরি না হবে, ততক্ষণ মানুষের মন থেকে এই শঙ্কা দূর হবে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।